প্রিয় দর্শক সকলকে ওয়েলকাম জানাচ্ছি রূপকথার রাতে। কেমন আছেন সবাই? আশা করছি ঘরে এবং বাইরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সপ্তাহ ঘুরে আরও একটি শুক্রবারের রাত, আর শুক্রবারের রাত মানেই এনটিভিতে রূপকথার রাত। এবং বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি জয়া সাহা, এবং আমার সাথে রয়েছে কিন্তু আমার সেই পছন্দের বন্ধুটি। জয়া, প্রতি শুক্রবার রাতে এই যে তোমার মুখ থেকে পছন্দের বন্ধুটি কথাটা শোনার জন্য আমি সারা সপ্তাহ অপেক্ষা করি, এবং দর্শক আপনারাও কিন্তু অপেক্ষা করেন, আমরা জানি, রূপকথার রাত, এনটিভি ফ্রাইডে নাইট সিগনেচার শো। আমি মামুনুর রশিদ তো চলে এসেছি, আমাদের সাথে আরও দুজন প্রিয় মানুষ আছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিব। কিন্তু তার আগে বলে দিতে চাই, সারা সপ্তাহ কর্মব্যস্ততার পর এই উইকেন্ড নাইটে আপনারা কিন্তু সবসময় চেষ্টা করেন একটা আনন্দ মাত্রায় পরিপূর্ণ কোনো একটা কিছু টেলিভিশনের পর্দায় উপভোগ করতে। আপনাদের কথা ভেবেই কিন্তু রূপকথার রাতের গল্প নিয়ে হাজির হই আমরা। আপনারাও আমাদের অনুষ্ঠানের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করতে হবে আমাদের গেস্টদের সাথে কথা বলবার জন্য, অবশ্যই নিজের টেলিভিশনের ভলিউম কমিয়ে। সো জয়া, আমাদের সাথে আজকে কোন দুজন প্রিয় মানুষ আছে, চলো দর্শকদের সাথে ইন্ট্রো করিয়ে দিই। চল দর্শক, আমাদের সাথে প্রথমেই যাকে পরিচয় করিয়ে দেব, তিনি এমন একজন মানুষ, তিনি দীর্ঘদিন কর্পোরেটে কাজ করেছেন, কিন্তু একটা সময় তার মনে হয়েছে যদি একটু অভিনয় করা যায়, আর থেকেই ডাক পড়ে গেল অভিনয়। আর তারপরে অসংখ্য নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে কাজ করে কিন্তু আপনাদের একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় অভিনেতা আজম খান। কেমন আছেন আপনি? আপনাকে অনেক অনেক ওয়েলকাম রূপকথার রাতে। আমি ভালো আছি। এনটিভিকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এবং আরেকজন আমাদের সাথে আছেন, যিনি আসলে খুব কঠিন একটা কাজ করে থাকেন। কঠিন কাজ কেন বলছি, কারণ অভিনয় এমনিতেই কঠিন একটা কাজ, মঞ্চে অভিনয় আরও কঠিন কাজ, এবং মঞ্চ দাপিয়ে অভিনয় করেন এমন একজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন। শুধু অভিনয় নয়, অনেকগুলো ডাইমেনশনে, অনেকগুলো জায়গায় তার বিচরণ রয়েছে। আমাদের সাথে আজকে আছেন আমাদের সকলের প্রিয় ফৌজিয়া করিম অনু। আপু, আপনাকে স্বাগত আমাদের রূপকথার রাতের আজকের আয়োজনে। কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাকে আজকের এই আয়োজনে যুক্ত করার জন্য। আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আমরা খুব ভালো আছি। যেহেতু ছুটির রাতের আয়োজন, আমি প্রথমে একটু জানতে চাইবো ছুটির দিনটা কেমন কাটলো? এটা তো ওয়েডিং সিজন, সো প্রত্যেকটা ছুটিতেই বিয়ে থাকে। আজকেও সেরকম একটা বিয়ে খেয়ে আসলাম এখানে, সো খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আর শীতের সিজন এটা, তো আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত থাকে, তো বেশ ব্যস্ততার মধ্যে কাটছে আর কি। চমৎকার, আমরা আরো গল্পে যাব। আচ্ছা, একই প্রশ্ন আমরা ভাইয়ের কাছে একদম, জেনে নিই। একদম। ভাইয়া, ছুটির দিন কেমন কাটলো? ইউজুয়ালি ছুটির দিন সেভাবে এনজয় করা হয় না, তবে আজকে আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে একটা পিকনিক ছিল ঢাকার বাইরে। আমি সন্ধ্যায় ঢাকায় ফিরেছি। আর সাধারণত আমার মেয়েকে সময় দেই ছুটির দিনগুলোতে, আর অন্যান্য সময় শুটিং থাকে। আচ্ছা, এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? এখন ব্যস্ততা আসলে ঈদ চলে আসছে, আমরা ঈদের বেশ কিছু কাজে ঢুকে গিয়েছি, এবং এই কাজগুলো শুরু হয়েছে আসলে জানুয়ারি থেকে। আর এর মধ্যে আমি একটা সিনেমাতে কাজ করেছি, সরকারি অনুদানের ছবি, মুস্তাফিজুর রহমানের ময়নার চর। এই ছবিটার শুটিংটা হয়েছে আমাদের উপকূলে, এবং লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডারের সেখানে একটা প্রত্যন্ত একটা চরে। তো ওই শুটিংটা করার জন্য আমাদেরকে অনেক রিমোট একটা জায়গাতে যেতে হয়েছিল, এবং এই শুটিংটা করে আমরা শেষ করে ঢাকায় ফিরে এখন ডাবিংয়ের কাজগুলো করছি। আশা করছি এবছরেরই কোনো একটা সুন্দর সময় ছবিটা মুক্তি পাবে। অভিনয় খুব শক্ত কাজ, এটা আমরা সবাই জানি। আপনি ভাইয়া একটু আগে আপনার অনস্ক্রিন অভিনয়ের অভিজ্ঞতা বলছিলেন, অনেক রিমোট জায়গায় যেতে হয়। আপু, আই ডু বিলিভ আপনি যেহেতু মঞ্চে কাজ করেন, মঞ্চে অভিনয়েরও অনেক প্রতিবন্ধকতা, অনেক শক্ত ব্যাপার স্যাপার রয়েছে। একটু শুনতে চাই, আসলে মঞ্চে অভিনয় আমার কাছে তো মনে হয় এটা অনেক কঠিন কাজ, কারণ এতগুলো দর্শকের সামনে একদম অভিনয়, স্পন্টেনিয়াসলি ডায়ালগ বলা, এটা অনেক কঠিন কাজ। এটা কিভাবে আপনি করেন এটা তো জানবই, তার আগে জানতে চাই মঞ্চে অভিনয়ের শুরুটা কিভাবে? মঞ্চে অভিনয়ের শুরুটা আসলে মানে অনেক আগে থেকে যদি বলি গল্পটা, সেটা হচ্ছে আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 6-7-এ, তো আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজ থেকে আমার স্কুল কমপ্লিট করি। তো আমাদের প্রতি বছরে ইন্টার স্কুল একটা কম্পিটিশন হতো, বিভিন্ন স্কুলের সব ছাত্রছাত্রীরা মিলে নানান ধরনের পারফরমেন্স করতেন। তো সেখানে আমাদের একটা পারফরমেন্স ছিল, তো সেটা জাস্ট শখের বশেই করা। 7-8-এ পড়ি, নিজেরাই প্রিপারেশন করেছি, নিজেরা রিহার্সাল করেছি। তো সেটা করার পরে হুট করেই যেদিন প্রোগ্রাম সেদিন আবার অ্যানাউন্সমেন্ট হয় যে কারা প্রথম হয়েছে, দ্বিতীয়, তৃতীয়।
তো মানে আশাই করিনি, হঠাৎ করে স্টেজে নাম শুনছি যে আমাদের দলের নাম বলছে যে আমরা প্রথম স্থান অধিকার করেছি। তখন ঢাকা থেকে বিভিন্ন শিল্পীরা যেতেন আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। তো সেই যে প্রথম হবার একটা অনুভূতি অভিনয় করে, কারণ অভিনয় তো আসলে ছোটবেলায় কিছু জেনে বুঝে করা না, ওটা শখের বশে করা। তো স্টেজে যে যখন পুরস্কারটা রিসিভ করলাম, ওই যে ব্যাপারটা আমার এত ভালো লেগেছিল, আমি তখন মনে মনে ডিসাইড করলাম যে কোনোভাবে হোক আমি অভিনয়টা করব। তো স্কুল পাশ করলাম, কলেজ পাশ করলাম, এর মধ্যে আর তেমন কোনো কাজ হয়নি। স্কুল কলেজে প্রোগ্রামে যা যা হতো আর কি সেগুলোতে পার্টিসিপেট করতাম। তো যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু বললামই নারায়ণগঞ্জে, আমার কলেজও নারায়ণগঞ্জে, তো আমি ঢাকাতে শিফট করি পড়াশোনার জন্যেই। আমার বোন থাকেন ঢাকাতে, তো আমার বোন আমাকে বেশ এনকারেজ করলেন যে ঠিক আছে তুমি চাও যে তো অভিনয় করতে করো, তো থিয়েটারে তুমি জয়েন করতে চাইলে করতে পারো। তো আমার আসলে কোনো ধারণাই নেই যে ঢাকায় কোথায় রিহার্সাল হয়, থিয়েটারগুলো নাম কি। শুধু ঢাকা থিয়েটারের নাম জানতাম, আরও এরকম আরণ্যকের নাম জানতাম। তো এরা কোথায় রিহার্সাল করে আমার কোনো ধারণা নেই। তো আমাকে একজন বললো যে তুমি বেলি রোডে যেহেতু নাটক হয় ওখানে যে খোঁজ করো তুমি জানতে পারবে। তো বেলি রোডে খোঁজ করলাম, কোথাও পাচ্ছি না, খুঁজে আমি আর আমার বোন রিক্সা করে ঘুরছি ঢাকা শহর। তো ফিরবো যখন, তখন শিল্পকলাতে একটা পোস্টারের মতো সেখানে লেখা যে নাট্যকর্মী আহ্বান, সেটা থিয়েটার আর্ট ইউনিট নামে একটা দল এখনো আছে। আমি সেখান থেকেই যাত্রা শুরু করি আমার থিয়েটার জীবনে 2002 সাল থেকে। তো সেটা দেখে সেখানে ঠিকানা লেখা ছিল, আমি চলে গেলাম সেখানে। অডিশন হয়, প্রপার অডিশন দিতে। তো অডিশনে ঢুকেই দেখি রোকেয়া রফিক বেবি, যিনি আমাদের দলপ্রধান ছিলেন। তো ওনাকে তো টিভি ব্যক্তিত্ব হিসেবে দেখেছি, তো হয় না একটা স্টারডাম স্ট্রাক হয়। তা আমি খুব ঘাবড়ে গেছি। তো আমাকে একটা কবিতা পড়তে দিয়েছে, তা আমি কবিতা পড়ছি এবং আমি রিয়েলাইজ করছি যে আমি নিজেই শুনতে পাচ্ছি না আমি কি পড়ছি। তখন থেকে বের হয়ে খুব মন খারাপ যে না, হলো না আমার এবার আর থিয়েটারের যাত্রা শুরু। তো সব কিছু মিলিয়ে হয়তো আমার ভাগ্যে ছিল, তো পরে আমি সেখান থেকে ডাক পেলাম। তো সেই থেকেই আমার আসলে অভিনয়ের যাত্রা শুরু মঞ্চে আর কি 2002 সালে। তারপর থেকে তো এখনো করে যাচ্ছি। চমৎকার। আচ্ছা, শুরুটাই যখন আসলো ভাইয়ার কাছে চলে যাই। আমি যতদূর জানি আপনার অভিনয় বা ক্যামেরার সামনে অভিষেক হয়েছিল 2015 সালের 3 জুলাই। তো শুরুটা কেমন ছিল? আমার শুরুটা সত্যি কথা বললে আমার একটা কষ্টের স্মৃতি আছে। আমি প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়াই সেটা ছিল একটা টেলিফিল্ম শহীদুজ্জামান সেলিমের সাথে। তো পরিচালক আমাকে আগেই বলেছিলেন যে ঘন্টা দুয়েক সময় লাগবে। তো আমার মা তখন হাসপাতালে ছিলেন এবং খুবই অসুস্থ ছিলেন। আমি সকালে তার সঙ্গে দেখা করি। আমি কিন্তু এখনও, আমার মা নেই, কিন্তু তার রুমে সকালে আমি যাই এবং যখন উনি বেঁচে ছিলেন তখনও তার সঙ্গে দেখা করে আমার দিন শুরু করতাম। তো আমি সেদিনও তার সঙ্গে দেখা করি। আমি বুঝতে পারছিলাম যে মানে খুবই কষ্টকর অবস্থায় উনি আছেন। তারপরে যেহেতু কমিটমেন্ট করা ছিল আমি গিয়েছিলাম শ্যুট করার জন্য। আমার যখন শুটিংটা শেষ হয়, যখন আমি ফিরে আসছি তখন পথে আমি খবর পাই যে উনি বেঁচে নাই। তো এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয় এবং যার জন্য প্রতি বছর জুলাই 3 তারিখে আমার মায়ের মৃত্যুবার্ষিকী থাকে এবং সেই একই দিনটা আমার মনে হয় যে আমি শোবিজে প্রথম এসেছিলাম। আমার মা এটা দেখে যেতে পারে নাই। আমার অনেক সাকসেস উনি দেখেছেন, কিন্তু এটা দেখতে পারেনি। আর অভিনয়ে আসাটা কিভাবে হয়েছিল, কর্পোরেট জগতে কাজ করার কারণে অনেক টেলিভিশনে যেতে হতো, অনেক ধরনের টক শোতে থাকা হতো। তো তখন আমি ফান করে বলেছিলাম আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে, তাদের মধ্যে একজন ছিলেন শিল্পী চন্দন সিনহা, আরেকজন ছিলেন কর্নেল মীর মোতাহার হাসান। তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে কখনো যদি সুযোগ হয় কোনো একটা জায়গাতে অভিনয় করতে চাই, ড্রয়িং রুমে অনেক গেস্ট বসে আছে, আমি হয়তো বসে থাকলাম এরকম কিছু, অথবা অফিসে অনেকে বসে থাকে। তো তখন তারা একজন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। তারপরে তার কাছাকাছি সময়ে প্রথম একটা বিটিভির জন্য একটা কাজ করি আমি, তারপরে আরও একটা কাজ করি এবং তৃতীয় কাজটা ছিল চয়নিকা চৌধুরীর সাথে একটা ঈদের কাজ। এই তো তারপরে শুরু হলো। প্রথমে ভেবেছিলাম যে শখ করে কিছু কাজ করি, তো সেই সময় নিজেকে বলতাম যে আমি একটু শখ করে কাজ করতে এসেছি, কিন্তু গ্র্যাজুয়ালি আমি ফিল করলাম যে না, এটা আসলে আমার একটা দ্বিতীয় কাজ এবং চেষ্টা করি সিনসিয়ারভাবে কাজ করতে। আর এখন তো এটা মনে হয় যে
এটা শোবিজটা এমন একটা জায়গা যে এখানে সবার আশা হয় কিন্তু ফিরে যাওয়াটা হয় না। অনেক কারণ অনেক কারণ আছে। ভালো লাগা থাকে, একটা পরিতৃপ্তি থাকে, একটা কাজ সবাই দেখছে, তো এভাবেই শুরু। আসলে ভাইয়া যেটা বললো না যে আমরা প্যাশন, relate করতে পারছি, আমরা রিলেট করতে পারছি যে প্যাশন থেকে যখন কোনো একটা কিছু প্রফেশন হয়ে যায় সেটার চাইতে বোধহয় ভালো কিছু আর হতে পারে না। Right. এবং যারা প্যাশনটাকে প্রফেশন হিসেবে নিতে পারে, মানে আমরা মনে করি উই আর প্রিভিলেজড যে আমরা আমাদের প্যাশন নিয়ে কাজ করছি। আপু, ভাইয়া তো অভিনয়ের গল্প বললেন, আপনার থেকেও শুনলাম কেমন শুরুর গল্প, এবং ভাইয়া বলছিলেন গল্পের মধ্যে যে একটা কর্পোরেট জনরার মধ্যে উনি ছিলেন, সেখান থেকে একটা কানেকশনের মাধ্যমে অভিনয়ে আসা। আপনিও খুব সম্ভবত অভিনয়ের বাইরেও আপনারও একটা খুব দুর্দান্ত প্রফেশনাল ক্যারিয়ার রয়েছে, আপনি যদি সেটা নিয়ে একটু আমাদেরকে বলতেন। দুর্দান্ত কিনা জানি না, আমি কাজ করছি অনেক দিন থেকে, 2006 থেকে আমার কর্মজীবন শুরু। তো 2010 সাল থেকে আমি এশিয়াটিক বিজ্ঞাপনী সংস্থা, আপনারা সবাই বোধহয় নাম শুনেছেন, সেখানে কাজ করছি। তো এতদিন ধরে ওখানেই আছি, কোনো জায়গায় আর যেতে পারিনি, শিকড় গজিয়ে গেছে। অনেকেই আমাকে বলেন যে 2010 থেকে এখন 25 অলমোস্ট 14-15 বছর। সো ওখানে আছি আমি, নানান ধরনের ক্যাম্পেইনের সাথে কাজ করা হয়। তো এই তো ক্যাম্পেইন থেকে একটা কথা আসলো, আপনারা লাস্ট একটা ক্যাম্পেইন করেছিলেন যেটা প্রচুর সাড়া ফেলেছিল, odd.self। ও আচ্ছা, আপনার মনে আছে? মনে আছে, দ্যাটস রিয়েলি নাইস। হ্যাঁ, odd.selfie নামে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, এটা ওমেন্স ডে এর একটা ক্যাম্পেইন ছিল। সো নারী নির্যাতনের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভাষাকে এস্টাবলিশ করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এই ক্যাম্পেইনটা করি। সেটা হচ্ছে মানে কনসেপ্টটা খুব মজার ছিল। সাড়াটা কেমন ছিল? সারাটা খুব ভালো ছিল, মানে ডিজিটাল প্রেজেন্সেই যেহেতু করা, মানে ডিজিটালি যেহেতু ক্যাম্পেইনটা লঞ্চ করেছিলাম আমরা, তো সেটা দেখা গেছে যে আস্তে আস্তে ডিজিটালের গণ্ডি পেরিয়ে সেটা কিছু কিছু ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে প্রতিবাদ মিছিল বেরিয়েছে, জাহাঙ্গীরনগরে দেখেছি, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। সো আমি বলবো ব্রিলিয়ান্ট ছিল সেটার রেসপন্স। এবং আমি দেখেছি সব ইনফ্লুয়েন্সাররা স্বতঃস্ফূর্তভাবে মানে আমরা প্রথম দিন যখন লঞ্চ করি আমরা একটু ওয়েট করছিলাম, হয় যে নিজের ক্যাম্পেইন, মানে নিজের ক্যাম্পেইনগুলো তো এক একটা সন্তানের মতো একদম। তো এই ক্যাম্পেইনটা যখন রিলিজ হয় তখন খুব বুক ধুকপুক করে যে কি হচ্ছে, রেসপন্স কেমন, মানুষজন কেমন ভাবে নেবে। সো 1 ঘন্টার মধ্যে দেখছি যে অনেক ছবি চলে আসছে। সো সেটা আমাদের খুব ইমোশনাল একটা ক্যাম্পেইন ছিল আমাদের জন্য, যেহেতু মানে এই ইস্যুটাতেই আসলে আমি মনে হয় অনেকেই আমরা রিলেট করতে পারবো যে নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদের এখন নানান ধরনের ভাষা আমরা অনেকেই অনেকভাবে সেটা স্টাবলিশ করার চেষ্টা করি। তো এইরকম একটা ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকতে পেরে আমার আসলে খুব খুব ভালো লেগেছিল। দর্শকরা যখন আর্টিস্টদেরকে দেখে, হোক সেটা মঞ্চে বা টেলিভিশন স্ক্রিনে, সবার কিন্তু একটা খুব আগ্রহ থাকে যে আচ্ছা উনি এত সুন্দর অভিনয় করে, উনি আসলে কি করে, এবং কেউ কিন্তু আসলে প্রেডিক্ট করতে পারে না, মানে অভিনেতা অভিনেত্রী। তো আজকে আমরা ওই গল্পগুলো শুনবো যে অভিনেতা অভিনেত্রীর জনরার বাইরের গল্পগুলো। তো ভাইয়া যখন প্রফেশনাল লাইফ থেকে পাশাপাশি এরকম একটা অভিনয় করেন তখন কেমন এক্সপিরিয়েন্স ছিল, মানে কলিগ বা চারপাশের মানুষজন কিরকম ফিডব্যাক দিল যে আরে তোমাকে তো টিভিতে দেখা যাচ্ছে এরকম? সবাইকে আগে থেকে বলতে আমার কিন্তু আজকে একটা প্রোগ্রাম আছে, দেখবে আমাকে সবাই। একটা সময় ছিল যে আমি নিজেই খুশি হয়ে অনেককে বলতাম যে একটা কাজ করেছি, এটা অমুক চ্যানেলে যাবে বা অমুক দিন যাবে। তারপরে একটা সময় আসলো যে মানুষ জিজ্ঞেস করতো, এবং আসলে আমরা যারা শুটিং করি সারা বছর আমরা নিজেরাও জানি না যে কখন কোনটা অন এয়ার হবে, আপলোড হবে। তো পরে বলা শুরু করলাম যে আমার পেজে আমি ইনফরমেশনটা দিব, তো আপনারা ওখান থেকে পাবেন। অবশ্যই ভালো লাগতো। এবং আমি আমার নিজের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আপনাকে যখন মানুষ চিনবে তখন আপনার কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আপনি যেহেতু আমার আরেকটা প্রফেশন আছে, তো আমি যেখানেই যেতাম দেখা যেত যে পরিচিত হওয়ার আগেই সে বলছে হ্যাঁ আমি আপনাকে চিনি। তো এই জিনিসটা একটা সত্যি মানে এটা একটা ম্যাটার অফ প্রাইড। এবং আপনি যে সময়টাতে কাজ শুরু করেছেন টেলিভিশন দর্শকদের কাছে খুব সমাদৃত ছিল, টিভি নাটক। আমি আসলে আমি অনেক সময় ভাবি যে আমি অনেক দেরি করে এসেছি, তারপর আমি ভাবি যে হ্যাঁ দেরি করে আসলেও মানে যতটুকু আমি কাজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, মানে এটাও তো কম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন মানুষের কাছে যাবেন সেই কমিউনিকেশনসের প্রথমেই যদি দেখা যায় যে সে আপনাকে ইজিভাবে রিসিভ করছে, আপনার জন্য অনেক কিছু প্রেজেন্ট করা সহজ হয়ে যায়। তো এই জিনিসটার অ্যাডভান্টেজটা আমি সবসময় পেয়েছি গত 10 বছরে। আমি যেখানেই গেছি সেখানে
কেউ না কেউ চিনবে আমাকে বা চিনছে, অথবা মানে এমনও হয়েছে যে আমি ওনাকে চিনি না, বাট উনি এসে হয়তো রেফারেন্স দিচ্ছে, তখন মনে হলো যে হ্যাঁ আসলে ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল, একবারই দেখা হয়েছে, বাট উনি হয়তো মনে রেখেছেন। এটা অবশ্যই অনেক আনন্দের, এবং আমি বিষয়টাকে অনেক এনজয় করি। যারাই যখন ছবি তুলতে চান, হাসি মুখে ছবি তোলার চেষ্টা করি। এবং আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আমি বলবো। কোনো একদিন মধ্যরাতে আমি বনানী 11 নম্বর দিয়ে গাড়িতে করে ফিরছিলাম শুটিং করে, পুলিশ সেখানে গাড়ি থামিয়েছে। থামানোর পরে আমি ভেবেছি যে নর্মাল চেকিংয়ের জন্য, পরে গ্লাস নামানোর পরে চলে যেতে বলছে, তারপরে আবার থামিয়েছে। যখন সেকেন্ড টাইম থামালো তখন আমি একটু চিন্তা করলাম কি ব্যাপার। তখন দেখলাম যে অন্ধকারের ভেতর থেকে একজন পুলিশ কর্মকর্তা বের হয়ে আসলেন। এসে তখন আমি গ্লাস আবার নামালাম এবং বললেন যে আপনাকে আমরা দেখি টিভিতে, ভালো লাগলো আমার সামনে। তাই বললাম যে ঠিক আছে, দোয়া করবেন। তো এটা মানে সত্যি মানে সেদিন মনে হয়েছে যে মানে ওনার দরকার ছিল না এতটুকু এসে বলার, একটা কমপ্লিমেন্টস দেওয়ার দরকার ছিল না, বাট সেটা তিনি দিলেন। এনজয় করি এই জিনিসটা। এই ঘটনাটার আগে কি আপনি কোনো পুলিশ অফিসার চরিত্র অভিনয় করেছিলেন? পুলিশ অফিসার চরিত্র আমি অনেক করেছি, এবং সর্বশেষ যে সরকারি অনুদানের ছবিটা করলাম ময়নার চর, সেখানেও পুলিশ কর্মকর্তা, এবং এখানে অনেকগুলো সিকোয়েন্স ছিল থানার ভেতরে বাইরে, অনেক আউটডোর। আচ্ছা ভাইয়া, সিনেমার কাজটা করতে গিয়ে একটা মজার ব্যাপার হয়েছে যে আমরা তো পুলিশ অফিসার ক্যারেক্টার করছি, আমাদের ড্রেসগুলো এফডিসি থেকে গেছে। তো ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য লোকাল পুলিশ স্টেশন থেকেও পুলিশরা ছিলেন। আচ্ছা কনফিউজড হয়ে যাচ্ছিল মানুষ, কারণ ওনারাও ইউনিফর্মে, আমরাও ইউনিফর্মে। এটা একটা মজার গল্প ছিল। আর ওই সময়টা ওয়েদার খুব একটা ভালো ছিল না, প্রচুর বৃষ্টি হয়েছিল এবং কুয়াশা ছিল। তো এই এই মানে শুটিংয়ের পুরো সময়টাতেই মানে সানের কারণে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে। এটা খুব মজার ব্যাপার ছিল। আমরা ঢাকা থেকে গিয়েছি ভোর 5:30টায়, ওখানে গিয়ে পৌঁছেছি 10:30টায়, তারপরেই সেটে সারাদিন কাজ করেছি, আবার চলে এসেছি এরকম। তো ময়নাচর ছবির পরে যখন নাকি ডাবিংয়ে যখন ইয়েগুলো দেখলাম, মানে শুটিংয়ের অংশগুলো দেখলাম, মানে ফটোগ্রাফি অসাধারণ। মানে আমার ধারণা দর্শক সবারই ভালো লাগবে। আর পুলিশ কর্মকর্তার চরিত্রে আরও কাজ করেছি, অনেকবারই করা হয়েছে, এবং পুলিশ কর্মকর্তার পাশাপাশি সবচেয়ে বেশি করেছি বাবার চরিত্রে। আমার মনে হয় 90-এর দশকের পরে যারা শোবিজে এসছেন, যারা লিড ক্যারেক্টার করছেন, প্রায় সবার আমি বাবা হয়েছি, মানে স্ক্রিনের বাবা। এবং 10 বছর আগে আমি যখন অভিনয় শুরু করি, আমার মেয়ের বয়স তখন অনেক কম ছিল। ও প্রতিদিন রাতে জিজ্ঞেস করতো বাসায় ফেরার পরে যে আজকে কে তোমার ছেলে বা মেয়ে ছিল, এবং তার সাথে তুমি কি কি কথা বলছো। জেলাসি থেকে মানে ও একটু ফিল তার করতো বাবাকে যে অন্যকে বাবা এবং বলছে। সে আবার ছবিগুলো দেখতো, ছবিগুলোকে বড় করতো, দেখতো তুমি তার সাথে কি কি কথা বলছো। ও তখন একটু ছোট ছিল, এখন এগুলো বলে না। তো আলটিমেটলি এটা করার ফলে যেটা হয়েছে যে এখন যারা অভিনয়ে আসছেন ডেফিনেটলি তারা তো অপেক্ষাকৃত ইয়াং, বা আগে যারা ছিলেন তারা মোটামুটি আমার থেকে খুব একটা বয়সের ডিফারেন্স নেই, তারপরেও প্রায় সবার আমি বাবা হয়েছি। এটা একটা আনন্দের বিষয়। তবে সিনেমাতে আমি আবার বাবার চরিত্রগুলো খুব একটা পাইনি, ওখানে বেশিরভাগই অন্যান্য চরিত্রে কাজ করা হয়েছে। অফিসের বস, শিল্পপতি, কবি, গোয়েন্দা কর্মকর্তা, এরকম অনেক ধরনের ক্যারেক্টার করা হয়েছে। তবে আমি নাটক, টেলিফিল্ম, সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনটাকে আমি খুব এনজয় করি। আচ্ছা, আমি আসতে যাচ্ছি না বিজ্ঞাপন। তার কারণ হচ্ছে যে বিজ্ঞাপনটা এমন একটা জিনিস যে আপনি একজনকে রিপ্রেজেন্ট করছেন, আপনি একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছেন, কমিউনিকেশন করছেন মানুষের সাথে। একটা সময় মানুষ কিন্তু আপনাকে দেখেই হয়তো একটু হলেও সে মোটিভেটেড হচ্ছে। তো আমি নাম বলবো না, আমি একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন করেছিলাম। সেই বিজ্ঞাপনটা দেখার পরে মধ্যরাতে দেশের বাইরে থেকে অনেক ফোন আসতো যে ভাই এই কোম্পানিতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, কেমন কোম্পানিটা। আমি বলতাম পজিটিভ কথাই বলতাম, মানে কাস্টমার হিসেবে না, ইনভেস্টর হিসেবে আসতে চাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন বিজ্ঞাপন করছেন সেই বিজ্ঞাপনটা তো বারবার দেখানো হচ্ছে, যার ফলে মানুষের কাছে কিন্তু সে থেকে যাচ্ছে।
এক হিসেবে কিন্তু এটার আবার আরেকটা নেগেটিভ সাইডও আছে, যে আমার স্ক্রিন লাইফটা অনেক বেশি মানে এক্সপোজড হয়ে যাচ্ছে, বারবার আমি আপনাকে দেখছি। তো সিনেমা এবং এই কাজের মধ্যে একটা পার্থক্য আছে। সিনেমা মানুষ টাকা দিয়ে টিকিট কিনে দেখে, সুতরাং এক্স ওয়াই বা জেড যদি অ্যাভেলেবেল হয়ে যায় তখন তার ছবিটা সে অতটা দেখতে চাইবে না, এরকম কিছু বিষয় আসে। তারপর আমি মনে করি যে বিজ্ঞাপনে কাজ করার একটা অন্যরকম আনন্দ, সরাসরি কমিউনিকেট করা যায়, ব্র্যান্ডটাকে প্রমোট করা যায়, এবং এখন আমাদের দেশে ডিজিটালি অনেক বিজ্ঞাপনের কাজ হচ্ছে। একটা সময় শুধু নিউজ পেপারের জন্য হতো, টিভির জন্য হতো, কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রচুর বিজ্ঞাপন হচ্ছে। ডিজিটাল মিডিয়াটা এখন অনেক বড় একটা অনেক বড় হয়ে গেছে। বিজ্ঞাপন নিয়ে যখন কথা হচ্ছে, একটু আপুর কাছে যাই, কারণ আপনি মঞ্চের বাইরে টিভিসিতে কাজ করেছেন এবং আপনি এমন একটা সময় টিভিসিতে কাজ করেছেন, আমাদের বাংলাদেশে টিভিসির একটা খুব গোল্ডেন এরা ছিল ওই টাইমটাতে। আমরা টিভিসি দেখতে খুব এবং কিছু টিভিসি হচ্ছে মাইলস্টোন ক্রিয়েট করে যেত যে এই টিভিসিটা দেখতেই ভালো লাগে। জিঙ্গেলগুলো আমাদের একদম জিঙ্গেলগুলো সবার মাথায় মাথায় থাকতো। আমরা ছোটবেলায় দেখেছি সবার জন্য এখন জিঙ্গেল বলা শুরু করলে আমাদের পুরো একটা এপিসোড শেষ হয়ে যাবে। জিঙ্গেলের গান দিয়ে কিন্তু একটা বড় গান করে ফেলা যায়। রাইট। সো আপনি টিভিসিতে যখন আপনি কাজ করলেন, বিজ্ঞাপনে কাজ করলেন, বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? ওখানে কিভাবে ইনভলভ হলেন এটা যদি একটু আমরা শুনি। কিভাবে ইনভলভ হলাম, আমি যেহেতু বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি, তো সেই সুবাদে আমার মানে আমি আসলে বিজ্ঞাপনী সংস্থার যেই ব্যাকগ্রাউন্ডের কাজগুলো, মানে একটা ক্যাম্পেইনকে ডিজাইন করা, সেই ক্যাম্পেইনটার জন্য একটা গল্প লেখা, তো সেই পুরো ব্যাপারটার জন্য আমি ধরেন অ্যাজ কোঅর্ডিনেটর কাজ করতাম, যেটাকে আমরা বিজ্ঞাপনীর ভাষায় সার্ভিসিং জব বলি। তো সার্ভিসিং এর কাজ হলো পুরো ব্যাপারটাকে কোঅর্ডিনেট করা। তো সেক্ষেত্রে যখন আমাদের নিজেদের মানে আমি বলছি যে আমাদের প্রতিষ্ঠানে যখন কোনো ক্যাম্পেইন হতো, তো নানান জনের সাথে কথা হতো প্রয়োজনে, কাজের প্রয়োজনে আর কি। বিভিন্ন নির্মাতাদের সাথে আমাদের বিভিন্ন ক্যাম্পেইনের জন্য কাজ করতে হতো। তো সেই সুবাদে অনেকের সাথে পরিচিতি ছিল আর কি। তো আসলে সেভাবেই মানে আমাকে যে মডেল হিসেবে বিজ্ঞাপনে অ্যাপ্রোচ করা হয়েছিল সেরকম কিছু ছিল না। আমি যেই কটা বিজ্ঞাপনই করেছি প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগতভাবে এক ধরনের যোগাযোগ ছিল। তো হয়তো ওনারা কোনোভাবে যেই চরিত্রটাতে আমাকে আসলে বিজ্ঞাপনে দেখতে চেয়েছিলেন ওটার সাথে কোনো ধরনের একটা মিল পেয়েছিলেন। আমি প্রথম একটা বিজ্ঞাপন করেছিলাম গ্রামীণ ফোনের, খুব মিষ্টি একটা গল্প। তো সেখানে একজন মহিলা, ওনার হাজব্যান্ড ঢাকার বাইরে মানে খুব দূরে একটা জায়গায় যাবেন, ওই নেটওয়ার্কের ইস্যু হয়। তো বলছে যে তুমি তো ঢাকার বাইরে গেলে হারিয়ে যাও। তো তখন একটা ফোন এনে দেয় ওকে যে এখন আর কিন্তু হারাবে না। খুব মিষ্টি গল্প, ছোট গল্প। এটা কত সালের হবে ঘটনাটা? এটা হবে বোধহয় 14-15 দিকে, 15তে সম্ভব। ওই তো গোল্ডেন এরা তখন। টাইম লাইনে এখন আসে অনেক কিছু, তো তখন নিজের কাজগুলোই নিজে মনে করি যে আল্লাহ আমি এই কাজটা করেছিলাম, এত ব্যস্ততার মধ্যে যে অনেক সময় স্মৃতিগুলো মাথায় ঘোলা হয়ে থাকে। তো সেই থেকে শুরু, তারপরে যেই কটা বিজ্ঞাপনই করেছি, যেমন লিপটন তাজার একটা বিজ্ঞাপন করেছিলাম আমি, অমিতাভ ভাইয়ের সাথে একটা কাজ করেছিলাম। তো সবগুলোই যেহেতু ওনাদের সাথে আমাদের অ্যাডভার্টাইজিং এর প্রয়োজনেই বিভিন্ন প্রজেক্টে কাজ করা হতো, ওইভাবে আমাকে অ্যাপ্রোচ করা আর কি। আর আমার প্রথম বিজ্ঞাপন ছিল লাক্সের একটা, রাকার করা, রাকা একজন নির্মাতা। তো ওর সাথে আমার ব্যক্তিগতভাবে এক ধরনের পরিচয় ছিল। তো লাক্সের যে বিজ্ঞাপনটা ছিল সেটা চরিত্রটা ছিল হচ্ছে লাবণ্য চরিত্র, রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য। তা আমার যেহেতু থিয়েটারে কাজ করা হয়েছিল, আমি শেষের কবিতার একটা প্রোডাকশন আমাদের হয়েছিল থিয়েটার আর্ট ইউনিট থেকে। তো ওখানের লাবণ্য আর এই লাবণ্যকে আসলে এক করে দেখেই আমাকে প্রথমে অ্যাপ্রোচ করা হয়। তো নাথিং ভেরি প্রফেশনাল, আসলে ওই সূত্রেই আসা আমার। এই টপিকে না আমাদের একটা বিষয় একটু জানার আছে। শুটা শুনলাম, সিনেমার শুটা শুনবে না? শুনবো, কিন্তু তার আগে আমাদের একটা প্রশ্ন জানার আছে। আমার মনে হয় টিভিতে এখন যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন সবার মনে এই প্রশ্নটা উঠেছে। এই যে আপনি বললেন যে বিজ্ঞাপনে কাজের শুরু, এজেন্সি, কাস্টিং, অনেক দর্শক আছে যারা বলে একটু যদি টিভিতে কাজ করতে পারতাম, একটু যদি বিজ্ঞাপনে কাজ করতে পারতাম। আপনি একটু আজকে শর্ট করে বলে দেন তো যে এই সিলেকশনটা কিভাবে হয়, বা কেউ যদি কাজ করতে চায় কিভাবে আসতে হবে, তারপর জয়াতুল সিনেমার গল্পটা শুনে নিন। আমিও জানতে চাই কিভাবে আসলে বিজ্ঞাপনে কাজ শুরু করতে হয়। মানে বিজ্ঞাপনে অ্যাজ মডেল কিভাবে কাজ শুরু করতে হয়, কেউ যদি আগ্রহী থাকে সে আসলে কিভাবে যাবে, বা আপনারা কি করে সিলেক্ট করেন, রিক্রুট করেন, এটা যদি একটু আমরা যেটা করি, মানে আমরা আসলে পুরো ক্যাম্পেইনের যে আমি বলবো যে গল্প হোক সেই ক্যাম্পেইনের, বা যে কনসেপ্ট হোক,
স্ট্র্যাটেজি হোক, সেটা ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে থাকি। বাট সেই গল্পটা যখন হয়ে যায়, সেই গল্পটা আসলে চলে যায় একজন নির্মাতার কাছে, মানে যিনি আসলে ওই গল্পটাকে চিত্রায়ন করবেন। তো যারা নির্মাতা আছেন, বিজ্ঞাপন সংস্থার কাজগুলো করে থাকেন, আমরা অনেকেই তো নাম জানি। এখন আদনান ভাই খুব ভালো ভালো কাজ করছেন, অমিতাভ ভাই অনেকদিন ধরে কাজ করছেন, পিপলু ভাই আছেন, এমন আরো অনেক নির্মাতা আছে। তো ওনারা যখন গল্পটাকে পান, তখন এই গল্পটাকে আসলে মানে যেভাবে করে আমরা দেখতে চাই, ওনারা সেভাবে করেই ওনাদের ইনপুট সহই সেটাকে আসলে তৈরি করেন। তো এটা আসলে প্রোডাকশন হাউস, মানে যারা আসলে ফিল্মটাকে বানায়, তাদের এক ধরনের রেসপন্সিবিলিটি ওই চরিত্রগুলোকে খুঁজে বের করা। তো মানে এটা আসলে খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ অনেকে যখন শুনে না যে বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি, আমাকে তো প্রচুর ছবি পাঠায় ইনবক্সে যে আমাকে একটা নেক্সট বিজ্ঞাপনে নেন। আজকে শো থেকে বের হওয়ার পর আমিও পাঠাবো। আমিও পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের ছবিগুলো পাঠিও, ওকে। দেখবো। সো আসলে আমরা ডিরেক্টলি সেটা নির্বাচন করি না, আমাদের একটা সে থাকে সেখানে, যেহেতু গল্পটা মূল গল্পটা এজেন্সির করা থাকে, সেখানে একটা অ্যালাইনমেন্টের বিষয় থাকে। বাট আমি বলবো যে যারা বিজ্ঞাপনে কাজ করতে চায়, তারা প্রোডাকশন হাউসগুলোর সাথে যদি যোগাযোগ করেন, বা সেই প্রোডাকশন হাউসে যারা যারা কাজ করেন তাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করেন, ইটস বেটার। ওকে, গ্রেট ইনফরমেশন জানা হয়ে গেল তোমারও, দর্শকদেরও। এবার আপুর কাছে চলে যাব। প্রথম বিজ্ঞাপনের গল্পটা শুনলাম, প্রথম সিনেমার অভিজ্ঞতা। আচ্ছা, শিকল বাহার নাম। শিকল বাহার নাম, হ্যাঁ। আমার জীবনে এখন পর্যন্ত, ভাইয়া তো অনেক কাজ করেছেন শুনলাম, আমার এটাই প্রথম, জানি না এটা শেষ কিনা। সেটাও খুব অদ্ভুত ভাবে, মানে এটা কনটেক্সটটা যদি সেট করি। গল্পে যাওয়ার আগে আমাদের একজন খুব প্রিয় দর্শক ফোন করেছে, আমরা একটা ফোনটা নিই। তাই? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি মাসুম বলছিলাম চট্টগ্রাম থেকে। মাসুম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আমাদের অতিথিরা আপনাকে শুনতে পাচ্ছেন। জি, আমি মাসুম ভাইয়ের অনেক বড় একজন মানে ফ্যান। উনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুলিশ অফিসারদের কথা, যে উনি একটা মানে সিচুয়েশন ফেস করছেন। দেয়ার ইজ আদার অফিসার্স লাইক আস, যে আমরা তাকে ফলো করি, সে যে অভিনয়গুলো করেন এই জিনিসগুলো আমরা ফলো করি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে এই বয়সেও অনেক এনার্জিক কথা বলছেন, আমাদের সামনে সব দর্শক আছি তাদের সামনে অনেক এনার্জেটিক কথা বলছেন এবং অনেক ইন্সপায়ারেশন দিচ্ছেন সবাইকে, যে না আসলে এইভাবে কাজগুলো করা উচিত। তো ধন্যবাদ আপনাকে, আপনার এত সুন্দর অভিনয় এবং এত সুন্দর ভালো একটা ক্যারিয়ারের জন্য। আশা করি আপনি আরো সামনে আরো অনেক ভালো ভালো কাজ করবেন আমাদের সামনে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে ফোন করবার জন্য। আমাদের আরো একজন দর্শক আছে। Okay, মাসুম চলো। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আশা করছি সাথে থাকবেন। আরো একজন আছে আমাদের সাথে, কে আছেন, কার সাথে কথা বলছি? আসসালামু আলাইকুম, আমি আলিফ বলছি ঢাকা থেকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আমাদের অতিথিরা আপনাকে শুনতে পাচ্ছে। জি, আমি একটু ফৌজি আপুর সাথে কথা বলতে চাই। আপু বলেছে, কথা হ্যাঁ বলো। বোঝা যাচ্ছে পরিচিত। আসসালামু আলিফ আলাইকুম কেমন আপু, আছো? আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে। ধন্যবাদ। তুমি ভালো আর আছো? জি আপু, বলো। আমি বলতে চাচ্ছি যে আপনি আমাদের অনেক প্রিয় একজন রোল মডেল, আর ইউ আর ডুইং গ্রেট, এন্ড আপনি এগিয়ে যান অনেক দূর, এন্ড উই অল লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ আলিফ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দোয়া করবে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফোন করবার জন্য। আমাদের দর্শকরা আমাদের সাথে থাকেন বলি আমাদের আয়োজন এত সুন্দর হয়ে ওঠে। আপু, আমরা গল্পে চলে যাব, তার আগে বলে দিচ্ছি যে মাসুম ভাই যিনি ফোন করেছিলেন, তিনিও কোনো না কোনো ভাবে আইন শৃঙ্খলার সাথে জড়িত। স্টোরিটা রিলেট করতে পেরেছেন, আমার খুব প্রিয় একজন মানুষ। ধন্যবাদ মাসুম ভাই ফোন করবার জন্য। আপু, আমরা গল্পে চলে যাই। কি বলছিলাম আমরা? শিকল বাহার কথা, হ্যাঁ সিনেমার কথা বলছিলাম। আচ্ছা, সেটা শুরুটা কেমন ভাবে হয়েছিল? তো ওই যেটা বলছিলাম যে সেটার কনটেক্সটটা বলার জন্য, মানে আমি কেমন মানুষ আসলে সেটা একটু বলা দরকার। আমি ব্যক্তিগত জীবনে খুবই অগোছালো একজন মানুষ। এই যে দেখা যায় কথা বলতে যে মাঝে মাঝে আমি এলোমেলো হয়ে যাই, তো এরকমই সবকিছু আমার এলোমেলো। কখনো কোনো কিছু খুব যে আমার ভেবে করা তা না, মানে আমার কাছে জীবনটা একটা মেলা দেখার মতো। ছোটবেলায় আমরা খুব যেতাম, আমাদের নারায়ণগঞ্জে অনেক মেলা হতো, বৈশাখী মেলা আরও অনেক মেলা। তো এক এক স্টলে যেতাম, মানে অপেক্ষা করতাম যে নেক্সট স্টলে নিশ্চয়ই নতুন কিছু একটা আছে। তো আমার কাছে লাইফটাও ওই রকম। আমি জানি না যে আমি পরের স্টলে কি দেখতে চাই, আমার মনে হয় আমি ঘুরবো, আমার লাইফে এক একবার এক একটা জিনিস আসবে, আমি দেখবো এবং আই উইল গো উইথ দ্যাট ফ্লো। তো সেই ক্ষেত্রে সিনেমা করব কখনোই আমার এটা ভাবনা ছিল না। তো শুরুটা এভাবেই হয়েছিল। আমার খুব কাছের একজন বড় বোন, শারমিন আপা নাম,
আমরা একই সাথে কাজ করতাম এশিয়াটিকে। তো আপু আমাকে খুব পছন্দ করতেন এবং আমার নাটক সম্পর্কে জানেন যে আমি মঞ্চে কাজ করি, কেমন কাজ করি। তো শিকল বাহার জন্যে তখন মানে চরিত্রায়ন হচ্ছিল, কাস্টিং চলছিল, তারা খোঁজ করছিলেন। তো শারমিন আপু ওই কাস্টিংয়ের সাথে খুব স্ট্রংলি রিলেটেড ছিলেন। তো শারমিন আপুই আমাকে রেফার করেছিলেন সারা আপু, যিনি প্রডিউসার আমাদের শিকল বাহার ছবির, ওনাকে। তো আমাকে ডাকলেন। আমার না আসলে কোনো ইচ্ছাই ছিল না যে আমি মুভি করব দেখে অডিশন দিতে যাচ্ছি। আমার মনে হয়েছে যে কামার আহমেদ সাইমন তো একজন খুব মানে নামকরা নির্মাতা, ওনার নাম আমরা আগে থেকেই জানতাম, শুনতে কি পাও, ওনার একটা চমৎকার প্রযোজনা, আপনারা যদি না দেখে থাকেন দেখতে পারেন, অদ্ভুত সুন্দর কাজ একটা। তো আমার মনে হয়েছে যে এত বড় একটা নির্মাতার সাথে দেখা করার সুযোগটা আমার মিস করা যাবে না। আমি তো ছবিতে আমার কিছুই হবে না, আমি জাস্ট ওই একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এক্সাইটেড হয়ে চলে যাই অডিশন দিতে। তো চলে যাওয়ার পরে আমাকে এরকম বসে থাকতে হয়েছে বেশ কিছুক্ষণ। পরে স্ক্রিপ্ট রিডিংয়ের জন্য একটা লম্বা সময় দিয়েছেন। ওনাদের কাজের প্রসেসটা খুবই মানে ইন্টারেস্টিং। আমাকে একটা একা ঘরে বাদাম, চানাচুর, চা, মানে যা যা লাগে একজন, একটা খুব আরামের জায়গা, সোফা, বালিশ সহ, বলছে যে আপনি যতক্ষণ লাগে স্ক্রিপ্টটা পড়েন, দেয়ার ইজ নো টাইম লিমিট। তা আমি শুয়ে বসে চা খেয়ে বাদাম খেয়ে আরামসে পুরোটা স্ক্রিপ্ট, আমি হলে পড়তাম, ফাঁকিবাজি করতাম। 50 স্টুডেন্ট হওয়া যাবে না। যাই হোক, আমি পড়লাম, পড়ে মধ্যে বাহ খুব চমৎকার গল্প, কিন্তু যে চরিত্রগুলো পড়লাম, চরিত্রগুলো পড়ার সময় আমার মনে হচ্ছিল বেশ কমপ্লিকেটেড। তো আমি আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমি বাড়ি চলে আসি। পরে ওখান থেকে আমার আসলে ডাক আসে যে আপনাকে আমরা এই কাজের জন্য ভাবছি। আমি তো আকাশ থেকে পড়া, মানে হয় না যে 35-40-এর রোলের কেউ যখন বৃত্তি পরীক্ষা দেয় তখন কি সে এক্সপেক্ট করে যে সে তখন বৃত্তি পরীক্ষা পেয়ে যাবে? তা আমার সেরকম যে আমার রোল তো 40, আমি তো কিছুতেই বৃত্তি পাবো না। তা আমার ডাক আসার পরে আমি খুব তখনও একটা মানে ইয়ের মধ্যে, ডিলিউশনের মধ্যে আছি যে কি হচ্ছে। তো যাই হোক, কামার আহমেদ সাইমন ভাই, সারা আপা, ওনারা খুবই জ্ঞানী গুণী মানুষ, মানে ওনাদের কথা শুনেই আমি মুগ্ধ হয়ে গেলাম। আর আমার ছোটবেলা থেকেই মঞ্চে যেহেতু কাজ করি, একটা কন্ট্রাডিকশন আছে আমার পার্সোনালিটির সাথে। আমি বেশিরভাগ সময় খুব কনফিডেন্সহীনতায় ভুগি, এটা আমার একটা ব্যক্তিগত নেচার। সো আমার শুরুর দিকেই সব কিছুতে মনে হয় যে এটা আমি পারবো না। তো সেই জায়গা থেকে যখন ভাইয়া আপুর সাথে আমি কথা বললাম, ওনাদের কথা শুনে আমার মনে হলো যে না, অ্যাটলিস্ট আই শুড টেক দ্য চ্যালেঞ্জ। তো তারপরেই ওই সবসময়কার মতো পারবো কি পারবো না এরকম একটা দোলা চলে, আমিও রাজি হয়ে গেলাম। সো দ্যাট ওয়াজ আ কমপ্লিট একটা আনসার্টেন জার্নি আমার জন্য। একে তো একটা মুভি ইজ আ বিগ থিং, যারা মঞ্চে কাজ করে তারা একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নেয়, সেটার উপরে কাজ করে। তো তো যাই হোক, পরে এই মানে যদি প্রশ্নের উত্তরটা আমি সরাসরি এইভাবে এখন কনক্লুড করতে চাই যে এইভাবে করেই আসলে আমার শিকল বাহার সাথে যুক্ত হওয়া। তারপরে আরো অনেক গল্প আছে। আচ্ছা, এই ফিল্মটা নিয়ে আপনারা হচ্ছে সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেখানেও একটা মজার ঘটনার আমি কিন্তু আজ পেয়েছি, কোনো একজন ভক্তের, ভক্ত কিনা জানি না, ওখানে তো আমাকে কেউ চেনে না। তো আমাদের সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন গ্লোবেট বলে একটা ক্যাটাগরি আছে, সেখানে আমাদের ফিল্মটা নমিনেটেড হয়েছিল। তো ওখানে তো প্রিমিয়ার হয় প্রত্যেকটা মুভির, তো আমাদেরও মুভির প্রিমিয়ার ছিল যেদিন। তো ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা, নিজের প্রথম ছবির প্রথম প্রদর্শনী, তাও তেমন একটা বড় জায়গায়, মানে ওই এনভায়রনমেন্টটাই এত এম্পাওয়ারিং ছিল, সবকিছু অদ্ভুত রকমের মনে হচ্ছিল। তো যাই হোক, মুভি দেখে বের হয়ে তো এমনিতেই খুব ইমোশনাল, সে রাতে আর ঘুমাতে পারিনি, মানে সারাক্ষণই মনে হচ্ছে জানলা কি হলো, এটা কি সত্যিই হলো। তো যাই হোক, সেটা হয়ে যাওয়ার পরে আমি ঘুম থেকে উঠেছি, তো আমাকে ব্রেকফাস্টের জন্য আপু ভাইয়ারা কল দিয়েছিলেন যে আমরা ব্রেকফাস্টে এসেছি, তুমি এসো। তো আমি জাস্ট বেরোবো, তখন ইন্টারকম থেকে কল এসেছে যে আপনার জন্য একটা ফ্লাওয়ার বুকেট এসেছে। তা আমি বললাম যে আর ইউ শিওর, আপনি কত নাম্বার রুমের জন্য বলছেন? তো রুম নাম্বার বলে যে আমারই রুম। আমরা কেউ হয়তো রুম নাম্বার আছে না, অনেক সময় লিখতে গিয়ে বলতে গিয়ে 802 803 কিছু একটা ভুল করেছে। আচ্ছা ঠিক আছে, নিচে যেয়ে দেখি। তো আমরা নিচে গেলাম ব্রেকফাস্টের জন্য। বিশাল বড় একটা খুব সুন্দর অনেকগুলো গোলাপের তোড়া, সেই তোড়ার ওপরে একটা ক্রাউন ছিল, আর একটা নোট ছিল, ইয়োর নাম্বার 1 ফ্যান। তো সেটা রিসিভ করলাম, মানে আপুরা বলে যে তোমার অনুভূতি রেকর্ড করে রাখবো, তো সাথে সাথে ভিডিও করলাম, কিছু বলতে পারছিলাম না, অদ্ভুত মুহূর্ত। তো
খুব ভালো লেগেছে সেটা। দুর্দান্ত, ভিন দেশে এত সুন্দর একটা মুহূর্ত। এই যে দর্শকদের ভালোবাসার কথা বলেন না, মানে আমরা সবসময় গল্পে গল্পে যখনই আমরা প্রতি পর্বে গল্প করি, দর্শকদের ভালোবাসা একটা অন্যরকম জিনিস, এবং আমাদের গল্পের কিন্তু এই ঘুরে ফিরে মূল প্রতিপাদ্য এটাই যে দর্শকরা আমাদের অনেক ভালোবাসেন। এমন একজন ভালোবাসার দর্শক ফোনে আছেন, দেখি কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কার সাথে কথা বলছি? ওয়ালাইকুম আসসালাম, সাওয়াদ মজুমদার বলছি। কেমন আছেন ভাইয়া? আমাদের অতিথিরা আপনাকে শুনতে পাচ্ছে। আমি অনেক ভালো আছি। আমি আজম স্যারের সাথে কথা বলতে চাই। জি, তিনি আপনাকে শুনতে পাচ্ছেন। স্যার, আমি অনেক বড় আপনার ফ্যান। আমি ছোটবেলা থেকে আপনার নাটক দেখছি স্যার। আমাদের দর্শক খুব আবেগপ্লুত হয়ে পড়েছেন। এই একটু আগে বলছিলাম আমাদের দর্শকদের ভালোবাসার কথা। পাওয়াই এটা। জি ভাই বলুন। স্যার, আই লাভ ইউ। থ্যাংক ইউ। দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি। আপনার জন্য শুভেচ্ছা, আপনি ফোন করেছেন। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা এভাবেই সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের এই শোটা আপনি দেখতে থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আসলে আপনি যেমনটা বলছিলেন ভাই, আপনি বাবার চরিত্র করেন, বাবার সাথে কিন্তু আমাদের সবার একটা আলাদা আবেগ থাকে, এবং বাবা একটা অন্যরকম জিনিস, মা তো ডেফিনেটলি, কিন্তু বাবা এমন একটা জিনিস আমাদের ছেলে মেয়ে সবার একটা, মানে বাবার শব্দটার মধ্যে একটা আবেগ, সেই আবেগটা দিয়ে আপনি পর্দার মাধ্যমে দর্শকদের হৃদয়ে প্রবেশ করেন এবং সেটার ফলাফল মনে হয় আমরা একটু আগে পেলাম। হ্যাঁ, আমি এখানে একটা কথা যোগ করব। আমার বাবা সরকারি চাকরি করতেন, অনেক কঠোর ছিলেন আমাদের ছোটবেলায় আমরা খুব মানে রাগ করতাম। আমার এমন অনেক স্মৃতি আছে যে সরকারি চাকরি করতেন, ওনার অনেক লিমিটেড সোর্স অফ ইনকাম ছিল, যেটা আমার পছন্দ হতো জামা, উনি আমাকে বলতেন এটা না, তুমি এটা নাও। আমি দেখা যেত যে মার্কেট থেকে বাসায় ফিরছি, চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছি। সেই বাবা যখন নাকি বৃদ্ধ হলেন, আমি যখন বড় হলাম, তখন সম্পূর্ণ বিপরীত, এবং এতটা বিপরীত, তখন কিন্তু উনি রাত জেগে বসে থাকতেন কখন আমি বাসায় ফিরবো, কোনো রকম বকাঝকা করতেন না। আমি বাসায় ফিরেছি কনফার্ম হওয়ার পরে উনি ঘুমাতে যেতেন। এখন আমার নিজের যখন সন্তান হয়েছে, তখন আমি ফিল করি যে আসলে বাবারা হচ্ছে একটা ছায়া, এবং এই ফিলিংসটাকেই আমি চেষ্টা করি যখন বাবা হিসেবে স্ক্রিনে কাজ করি। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েদেরকে শাসন করছি স্ক্রিনে, অনেক সময় হয়তো ইমোশনাল অনেক অ্যাটাচমেন্ট হচ্ছে। আমরা কিছুদিন আগে একটা কাজ করেছি, সেই কাজে মেয়ে বাবার কাছে মানে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সময় বাবাকে সে জড়িয়ে ধরছে। ওটাকে ন্যাচারাল করার জন্য 25 বার আমরা টেক দিয়েছি, এবং আমাদের দেশের একজন শীর্ষস্থানীয় জনপ্রিয় একজন অভিনেত্রী কাজ করেছেন, মেহজাবিন। আমরা 25 বার করেছি। কখনো মেহজাবিন বলেছে যে না, এটা আরেকবার করব। আমি গল্পটা এই জন্য বললাম যে অভিনয় করাটা ক্যামেরার সামনে, মানে অনেকগুলো মানুষের সামনে কাজ করতে হয়, তো আমরা কিন্তু কম বেশি সবাই অভিনয় করি, ক্যামেরার বাইরে সবাই কিন্তু করি, সেটা কেউ দেখে না, সেটা কেউ মনিটর করে না। কিন্তু যখন ক্যামেরাতে ডিরেক্টর দেখছে, মনিটরে ডিওপি দেখছে, লাইটের লোক দেখছে, সবাই দেখছে, সেখানে একটা মানে একটা ইমোশনকে বিল্ড আপ করা, এটাকে অনেক হাইপে নিয়ে যাওয়া, এটা অনেক সময় কঠিন হয়। এবং ডেফিনেটলি, কারণ আপনি একটু আগে বলছিলেন যে এই প্রজন্মের প্রায় সকলেরই বাবা আপনি হয়েছেন, তো এই যে বাবা হিসেবে আবেগটাকে ফুটিয়ে তোলার জন্য যে পরিশ্রমটা আপনারা করেন ক্যামেরার পেছনে, এবং এই যে দর্শকের হৃদয়ে পৌঁছায়, একটু আগে তো আমরা শুনতে পেলাম। আমি এটা ভাবতেই পারি না, এই যে কথা বলতে গিয়ে উনি কেঁদে ফেলবেন। সেটাই আমিও ভাবতে পারিনি, এটা হয়নি কখনো এর আগে। এই প্রজন্মের সবার বাবা তো হয়েছেন, যদি 3 জন পছন্দের সন্তানের নাম বলতে হয়, কার নাম বলবেন? কেউ রাগ করবে না, বাবার কাছে সব সন্তানই সমান। না, এটা কিন্তু একটু বিষয়টা হচ্ছে রাগ করবে না, কিন্তু কালকে তো দেখা হবে। এটা খুব ডিফিকাল্ট হবে 3 জনের নাম বলা। তবে এই মুহূর্তে বেশি কাজ হচ্ছে আরশ খানের সাথে, এই মুহূর্তে বেশি কাজ হচ্ছে। রিসেন্ট একটা কাজ হয়েছে খুব। হ্যাঁ, রিসেন্টলি একটা কাজ হয়েছে, ওর সাথে কিছুদিন পরপরই কাজ হচ্ছে, এবং ওর সাথে কেমিস্ট্রিটা অনেক ভালো হয়েছে।
রিসেন্টলি নিলয়ের সাথে অনেকগুলো কাজ হয়েছে। এবার একটা মেয়ের নাম শুনি, দুটো মেয়ে, ছেলের নাম ছেলে, হ্যাঁ। একটা মেয়ের নাম শুনি, নাহলে মেয়েরা রাগ করবে। মেয়ের নাম বললে তটিনীর কথা বলতে হয়। চমৎকার। এই মুহূর্তে বেশ কিছু কাজ করেছি। আসলে সবাই প্রিয়, মানে আমরা যখন সেটে যাই একটা কেমিস্ট্রি তো তৈরি হয় রিহার্সালের সময়। মঞ্চে যেভাবে রিহার্সাল হয় অতটা সময় হয়তো আমরা পাই না। আমরা হয়তো সিকোয়েন্সে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ডিরেক্টরের সামনে কিছুক্ষণ একটা রিহার্সাল হয়, স্ক্রিপ্টটা আগে পেলে একটু দেখে নিই আমরা। তবে ডেফিনেটলি মানে এখন যারা কাজ করতে আসছেন মানে ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু অনেক ট্যালেন্ট, এবং যারা অভিনেতা অভিনেত্রী হিসেবে আসছেন শুধু যে তারাই ট্যালেন্ট তা না, অনেক ইয়াং ডিরেক্টর এসছেন, অনেক ইয়াং স্ক্রিপ্ট রাইটার এসছেন, অনেক ইয়াং ডিওপি এসছেন। মানে এখন টোটাল টিমটাই না অনেক, মানে এরা অনেক পড়াশোনা করা, মানে ওরা আমাদের সাথে অনেক কিছু জানে, এবং ডেফিনেটলি মানে তারা সামনে আরও ভালো করবে। ঘটনাটা হচ্ছে এরকম যে একটা ঈদের প্রজেক্ট করলাম, মাত্রই শেষ করলাম। তো সেখানে এরকম একটা দৃশ্য ছিল যে ঈদের দিন সকালে আমরা নামাজ পড়তে যাচ্ছি। তো লিটারেলি সেখানে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে, এবং এটা একটা খোলা মাঠে নামাজ পড়া শেষ হওয়ার পরে সবাই কোলাকুলি করছে। মানুষজনও কি ঈদের নামাজে? আচ্ছা, সবাই ওখানে, ছোট ছোট বাচ্চারা আছে, বড়রা আছে। আবার সেই নামাজের আগে আরেকটা দৃশ্য ছিল এরকম যে একই পাড়াতে সবাই মিলে ইফতার করছে, ইফতার বিতরণ হচ্ছে। তো ইউজুয়ালি এরকম হয় না, মানে এরকম আমাদের সুযোগ হয় না, মানে ওরকম একটা ফিল নেওয়ার। এটা মনে রাখার মতো আমার জন্য একটা স্মৃতি। আরেকটা ঘটনা আমি বলবো যে আমাদের ড্রেসে না কন্টিনিউটি থাকে। তো যেমন আপনি একটা সুন্দর ব্লেজার পরে আছেন, এখন আপনার এই কন্টিনিউটিটা যদি ব্রেক না করতে হয় তাহলে আপনাকে কালকেও যখন শুটিং হবে এটাই পরে আসতে হবে। তো আমাকে এরকম একটা দৃশ্য করতে হয়েছে যে আমি আমার সন্তানকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি, আর সন্তানের সঙ্গে দেখা করার জন্য তার প্রেমিকা আসছে। তো সে আসার পথে সে অ্যাক্সিডেন্ট যেখানে করেছে সেখানে আমাদের গাড়িটা থেমে গেছে। তখন বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। সন্তান ছিলেন অপূর্ব, আর ওদিক থেকে তার প্রেমিকা আসছে। যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা গাড়ি থেকে নেমেছি, আমি স্যুট পরা, পুরো ভিজে গেছি স্যুট পরা অবস্থাতে, অপূর্ব ভিজে গেছে। যে কোনো কারণেই হোক আমরা কাজটা শেষ করতে পারি নাই, স্যুট কিন্তু ভিজে গেছে। এখন কন্টিনিউটি হচ্ছে পরের দিন সেই ভেজা স্যুট পরে আমাকে করতে হবে। না না, ওটা ওই অবস্থায় রাখা হয়েছে, এবং মানে একটা ভয়ঙ্কর ব্যাপার আর কি, মানে সবকিছু এলোমেলো হয়ে গেছে, আবার সেটা পরেই পরের দিন আমাদেরকে কাজ করতে হয়েছে। ভাই ওই যে ঈদের শুটে আপনাকে কেউ সালাম করে নাই? ঈদের সালামি হ্যাঁ করেছে, সালামি চাচ্ছে, তো সেগুলো তো আসলে প্রপস থাকে, আমরা দিয়ে দেই, সেগুলো দিয়ে দেই। মঞ্চে অভিনয় তো এরকম মজার স্টোরি তো থাকবেই, রিহার্সাল রুমের গল্প, হ্যাঁ স্ট্রাগল স্টোরিও থাকে অনেক সময়, হয় না? অনেক সময় যে মঞ্চে গেলেন ডায়লগ ভুলে গেলেন, তখন অনেকবার হয়েছে। বলেন তো না, এটার জন্য আমাদের এক ধরনের ওয়ার্কশপ হয় বা রিহার্সাল হয় যে ইম্প্রোভাইজেশন বলি আমরা যেটাকে, যে ভুলে গেলে সেটাকে কিভাবে করে ইম্প্রোভাইজ করে নিতে হয় আর কি। তখন তো আসলে মঞ্চে কিছু করার থাকে না, কাজটা করে যেতেই হয়, তো দর্শক যেন না বোঝে। তো এরকম অনেক শোতে আমরা ব্লান্ডার করি, তো এসে যারা দর্শকে তো অনেকেই পরিচিতরা থাকেন, যে তুমি কি বুঝতে পেরেছো যে কোনো ভুল? মানে না, ঠিকই তো ছিল। তাহলে যে না, আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আমরা মনে মনে বুঝতে পারি যে এই ডায়লগের জায়গায় অন্য কিছু একটা হয়তো বলে সেটাকে মিলিয়ে দেয়া। এটা ডিফিকাল্ট হয়েছে কো আর্টিস্টের জন্য। ফর এক্সাম্পল আমি ভুলে গেছি, তো আমি কিছু একটা বললে সেই কিউ ধরে আমার কো আর্টিস্টের কথা বলতে হবে। আমি যদি কিছু না বলি তখন ওর জন্য খুব ডিফিকাল্ট হয়। ওখানে কি ডায়ালগ ইম্প্রোভাইজও হয়ে যায়? ধরেন ভুলে গেলেন, একটা বলার কথা আরেকটা ওইটাই অন্যভাবে বললেন, এরকম? হ্যাঁ, মানে অ্যাটলিস্ট ঘটনাটা তো মাথায় থাকে, হয়তো এক্সাক্ট ওয়ার্ডটা কিভাবে বলবো। আমার যেটা হয়, আমি প্রায় সময় ইদানিং আমার ব্ল্যাক আউটের মতো হয়, মানে হঠাৎ করে, এটা আমার ফিজিক্স পরীক্ষার সময় হয়েছিল, যখন এসএসসি ফিজিক্স পরীক্ষা ছিল, ধাম করে রিলেট করতে পারছো তোমরা দুইজন, আমার ফিজিক্স আমার ভয়ঙ্কর। তো সেই ফিজিক্সের স্মৃতি আমার এখন ইদানিং মঞ্চে হয়, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেলাম। তো এই রিসেন্ট একটা শোতে এরকম হয়েছিল। তারপরে মানে আল্লাহর কোনো একটা ব্লেসিং হয়তো আছে, সেটা ফ্র্যাকশন অফ টাইম, মানে খুব লাকি ছিলাম আমি যে আমার যে ডায়ালগটা সেটা মঞ্চের দিকে পেছন ফিরে, আচ্ছা পেছন ফিরে বলতে হয় হাত এরকম করে, তো আমাকে পেছন থেকে দর্শকরা দেখছে, আমি যে এখানে মানে লাল হয়ে যাচ্ছি ভয়, বোঝার উপায় নেই, সেই এক্সপ্রেশনটা আমি লুকিয়ে ফেলেছি।
সো মানে আল্লাহর একটা ইয়ে ছিল আমার প্রতি, ব্লেসিং ছিল যে ইন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার আবার একটা মনে হয়ে গেছে। তো পরে যখন রিয়েলাইজ করি যে সত্যি যদি এরকম কখনো হয় তাহলে কি হবে, তো জানি না, এখন পর্যন্ত ওইরকম হয়নি, কোনো না কোনো ভাবে আর কি সেটাকে তখন উতরে নেওয়া সমস্যা হবে হয়েছে। না আপনার কো আর্টিস্ট হাল ধরে নেবে, যেমন হ্যাঁ, আমার হ্যাঁ। কো অ্যাঙ্কার হাল ধরে নেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, জয়া আমাকে সবসময় অন ক্যামেরা অনেক ক্রেডিট দেয়, এটার জন্য আমি Off camera দিই, মামুন? অফ ক্যামেরা অনেক ক্রেডিট অন দেয়। ক্যামেরা দেয়, এটা অনেক বড় একটা হ্যাঁ, credit না, এটা সবাই বিরাট জানছে। বড় কমপ্লিমেন্ট। এটা সুন্দর। এই কমপ্লিমেন্ট, আমি একটু আগে সন্তানের নাম শুনতে চেয়েছিলাম। আমি আরেকটা কঠিন প্রশ্ন, আমার খুব খারাপ অভ্যাস, এটা আমি জানি। আমাদের ইন্ডাস্ট্রিতে তো এমন অনেক প্রিয় বাবা আছেন। আমি যদি 3 জনের নাম বলি, শ্রদ্ধেয় আবুল হায়াত, প্রয়াত নায়ক রাজ্জাক এবং প্রয়াত প্রবীর মিত্র, এই 3 জনকে কি মানে 3 জনকে অভিনয় কি ফলো করা হতো, বা আগে কি ভাবতেন যে ওদের মতো বাবার অভিনয় যদি করতে পারতাম? আবুল হায়াত স্যারের কথা যদি বলি শুরুতে। আবুল হায়াত আমাদের দেশে একজন লিজেন্ড, আমি মনে করি ইজ অ্যান ইনস্টিটিউশন। ওনার অভিনয় আমি ছোটবেলা থেকে ফলো করেছি, আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কাজ করার, এবং ভেরি রিসেন্টলি একটা কাজ করেছি, যে কাজটা এই গত বিজয় দিবসে অন এয়ার হয়েছিল, এবং সেখানে চরিত্রটা অনেক কঠিন একটা চরিত্র ছিল। মানে উনি একজন মুক্তিযোদ্ধা এবং ওনার সম্পত্তি আমি গ্র্যাব করতে যাচ্ছি, এবং আমি স্বাধীনতা বিরোধী ছিলাম সেখানে আমার চরিত্রটা। তো এটা যখন করছিলাম, মানে উনি কিন্তু অনেক কোঅপারেট করেন, অনেক কোঅপারেট করেন। মানে ওনার অভিনয় দেখেছি, কখনো ভাবিনি যে ওনার সাথে একই স্ক্রিনে আমি কাজ করব। নায়করাজ রাজ্জাক, ওনাকে তো আসলে আমরা নায়কের রোলে আমরা বেশি দেখেছি, পরে উনি বাবা চরিত্রে অনেক কাজ করেছেন। আমাদের ইয়াং লাইফে আমরা যখন তাকে স্কুল পালিয়ে ছবি দেখতাম, তখন ওনার অনেক ছবি দেখেছি। অনন্ত প্রেম তার মধ্যে একটা অন্যতম ছবি, যেটা আমি বহুবার দেখেছি। আর প্রবীর মিত্র, উনি অত্যন্ত শক্তিশালী একজন অভিনেতা, তাদের সাথে কাজ করার সুযোগ হয়নি, তবে ডেফিনেটলি তারা 3 জনই যার যার জায়গাতে একজন লেজেন্ড। আবুল হায়াত উনি এখনো আছেন, প্রচুর কাজ মানে করেছেন, এখনো উনি বেছে বেছে কাজ করছেন। রিসেন্টলি উনি একটা বই লিখেছেন ওনার অভিনয় জীবন নিয়ে। সবকিছু মিলিয়ে মানে উনি একজন রোল মডেল বা একটা বেঞ্চমার্ক তৈরি করেছেন। আমি একটু রিলেট করতে পারছি, আমার অনেক পরম সৌভাগ্য এটা আমার লাইফের। আমার লাইফের ডেবিউ শো এই এনটিভিতে ঈদের প্রোগ্রাম ছিল, আমার ডেবিউ মিডিয়া শো। হায়াত স্যারের সাথে আমার করার সৌভাগ্য হয়েছে। আমি ওনার বায়োগ্রাফি, একটা ডকুমেন্টারি, ওখানে আমি প্রেজেন্টার ছিলাম, এবং স্যারের সাথে, স্যারের সহধর্মিনীর সাথে আমার খুব হৃদ্যতার একটা সম্পর্ক ছিল কাজ করার অভিজ্ঞতার সময়, এবং কাজটি দারুণ হয়েছিল, আই মাস্ট সে। এবার আমরা আমাদের অতিথিদের কাজের গল্পে চলে যাই। আমাদের কাজের গল্প বলা যাবে না? ভালো করি, কিন্তু আমরা প্রশ্ন করি, সেই প্রশ্নটা আপুকেই তোর করি। অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করি। না, আজকে আমরা প্রশ্ন করব, উত্তর আজকে আমরা দেব না। আচ্ছা, আপুর কাছেও সেম প্রশ্ন। ভাইয়া যেমন বললেন যে কাকে ফলো করা হয় অভিনয়ে, অভিনয়ে মানে এক্স্যাক্ট যারা আর কি অভিনয় বোঝার জন্যে বা ওই রকম আসলে কি বলবো, যে কোনো চরিত্রকে বোঝার জন্য অভিনয় দেখেন, তারা পার্টিকুলার আসলে কয়েকজনকে ফলো করতে পারে না, কারণ এত এত ভালো ভালো অভিনেতা বিশ্বজুড়ে, বলছি আমি, শুধু বাংলাদেশের কথা বলছি না। তো আমি যখন যেই কন্টেন্টটা দেখি বা যেই মুভিটা দেখি, যেই থিয়েটার প্রোডাকশন দেখি, এরকম অনেকেই আছে যে আমি অনেককেই পার্টিকুলার ওই কাজটার জন্য ফলো করি। তো আমি মানে 1-2 জনের নাম ওভাবে বলতে পারবো না, তাও বলি না, বিদেশি কয়েকজনের কথা বলি আর আমাদের দেশে কয়েকজনের কথা বলি। বাইরের দেশে যেরকম আমি নাটালিয়া পোর্টম্যানের কাজ আমার ভীষণ ভালো লাগে। ব্ল্যাক সোয়ান মুভিটা প্রবাবলি আপনারা দেখেছেন, তোমরা দেখেছো, খুব চমৎকার একটা মুভি। তো ওর এরকম আরো অনেক কাজ আছে, ওর কাজ আমি বেশ ফলো করি। কেট উইন্সলেটের কাজ আমি খুব ফলো করি। রিডার নামে একটা ছবি আছে, ওই চরিত্রটা মানে মানে বারবার মনে হয় প্রেমে পড়ি সেই চরিত্রটা। তারপর কেট ব্ল্যানচেটের কাজ আমার ভালো লাগে, আর ইন্ডিয়ার তাব্বুর কাজ আমার ভীষণ পছন্দ, নাসিরুদ্দিনের কাজ আমার ভীষণ পছন্দ, ওনাদের কাজ দেখি। আর দেশে অপি করিমকে আমার ভীষণ ভালো লাগে, ওনার কাজ আমার ভীষণ ভালো লাগে। আর মঞ্চে তো অনেকেই আছেন, মানে মঞ্চে অলমোস্ট আমি যখন থেকে কাজ শুরু করেছি অনেক ভালো ভালো কাজ দেখেছি। ফেরদৌসী মজুমদার আপার কাজ,
এরকম আরো অনেকের কাজ, মানে মঞ্চে আসলে বলে শেষ করা যাবে না। বিশ্বজোড়া পাঠশালা মোর হ্যাঁ, সবার আমি সবাই, ছাত্র। একদম একদম তাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া তো বাবার চরিত্র করেন অনেক, আমি জানি আপনি হয়তো অনেক মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার করেন মঞ্চে, মেয়ের চরিত্র কি করা হয়? না, ইদানিং আমি মায়ের চরিত্রের অনেক কল পাই, কারণ আমার 5 বছর একটা ছেলে আছে, আর বিজ্ঞাপনে আমি 2টা বিজ্ঞাপনে মায়ের চরিত্রে কাজ করেছি। তা আমার মায়ের চরিত্রের খুব ডাক আসে ইদানিং। মায়ের চরিত্রের ডাক যেহেতু আসে, তাহলে আমি আরেকটা কম্পারেটিভ প্রশ্ন করি। আমাদের স্ক্রিনের খুব প্রিয় 3 জন মা আছেন, একজন হচ্ছে দিলারা জামান শ্রদ্ধেয়, আরেকজন হচ্ছেন ডলি জোহর শ্রদ্ধেয় ডলি জোহর, আরেকজন প্রয়াত শর্মিলী আহমেদ। এই 3 জনকে নিয়ে যদি বলতে হয় কেমন বলবেন? প্রথমে দিলারা জামান। হ্যাঁ, 3 জনই তো অসাধারণ কাজ করেছেন। ওনাদের অনেক নাম করা কাজ আমরা দেখেছি, দেখে বড় হয়েছি ইনফ্যাক্ট আমরাও। হ্যাঁ, সো আমি যদি পার্টিকুলারলি বলতে চাই, দিলারা জামান ম্যামের সাথে আমার ব্যক্তিগতভাবে একটা প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছিল। আমি এশিয়াটিক থেকে একটা বিজ্ঞাপনের কাজ করছিলাম তখন। তো ওনাকে স্ক্রিনে যেমন দেখি, উনি একটু ভিন্ন রকমের ব্যক্তিগত জীবনে, এত স্বাভাবিক সরল, মানে উনি যে এই রকমের একজন ব্যক্তিত্ব, মানে হয় না যে টিভিতে কাউকে ওইভাবে করে আইডিয়ালাইজ করলে তাকে একটু ভয় ভয় লাগে, মানে উনি এত ডাউন টু আর্থ, এত মিশে গেলেন কথা বলতে বলতে, বাসার গল্প। তো একসময় মানে খুব আড্ডাই হয়ে যাচ্ছিল, এমন ভুলেই যাচ্ছিলাম যে উনি কাজের মধ্যে আছেন। তো ব্যক্তিগতভাবে ওনাকে ওইটুকুনি আমার চেনা জানা, আর কাজ নিয়ে তো আর মানে বলাই বাহুল্য, ওনাদের কাজ অসম্ভব রকমের ভালো। আমরা সবসময় ওই কাজগুলোকে দেখে অনুপ্রেরণা বলি, কিছু শেখার বলি, আমরা সবসময় চেষ্টা করি। 3 জনের কথাই বলবো যদি বলি। চমৎকার। এই মানুষগুলো আমাদের কাছে সবসময় আইডল, এবং আমরা ওই যে বললাম না, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছে, আমাদের মনের মধ্যে গেঁথে গেছে এই মানুষটা আমার দাদুর মতো, এই মানুষটা আমার বাবার মতো, এই মানুষটা আমার মায়ের মতো। এবং আমাদের সবিজে যদি আমরা বলি ক্যারিয়ার খুব অল্প দিনের, বাট আমরাও যত সিনিয়রদের দেখেছি তারা এত বেশি বিনয়ী, এত বেশি ডাউন টু আর্থ, মানে তাদের জন্য আমাদের পথ চলাটা অনেক বেশি সহজ। এই যে আজকে যেমন আমাদের দুজন বিনয়ী মানুষ, মিষ্টি মানুষ, আমাদের মানে আমাদের জন্য কাজটা অনেক বেশি সহজ করে দেন তারা। একদম 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 একদম। গল্প তো আসলে চলতেই থাকবে, কিন্তু আমাদের মনে হয় সময়টাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। না, এখনো শেষ হয়নি, কিছুটা সময় এখনো হাতে আছে। যদি দর্শকদের ভালোবাসা, আবারও সেই একই প্রসঙ্গ, ভালোবাসা তো অনেক শুনলাম, অনেক কিছু, এবং আপনাদের প্রতি সবসময় শুভকামনা থাকবে যে আপনারা সবসময় এমনই থাকুন, চিরসবুজ। যদি নিজের অভিজ্ঞতা, নিজের এতদিনের যে পাওয়া, সেখান থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি দর্শকদের জন্য একটা কথাই বলবো যে আসলে আমরা আপনাদের জন্যই কাজ করি, এবং আপনাদের কারণেই আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এবং আপনারা যতদিন ভালোবাসবেন, চাইবেন, পছন্দ করবেন, হয়তো ততদিনই আমরা কাজ করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আর দর্শকদেরকে কখনোই আমরা কেউই অবহেলা করি না, এবং আপনাদের পছন্দকে আমরা গুরুত্ব দেই। অনেক সময় অনেকে ইনবক্সে অনেক কথা লেখেন, অনেকে অনেকভাবে রিলেট করেন, অনেকের বাবার সাথে হয়তো আমার কোনো একটা মিল খুঁজে পান। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দেশের বাইরে থেকে অনেকে যোগাযোগ করেন, পুরো জিনিসগুলোই আমরা খুব এনজয় করি। তবে একটা অনুরোধ আপনাদেরকে করব, সেটা হচ্ছে আমাদের দেশে অনেকগুলো টিভি চ্যানেল আছে, অনেকগুলো ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, এবং আপনারা দেশের টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখবেন, দেশের সিনেমাকে দেখবেন, এবং তাদেরকে এনকারেজ করবেন যেন আরও ভালো কাজ আমরা করতে পারি। এনকারেজমেন্টটা আমাদের খুব দরকার। আপু, থিয়েটার তো আসলে অভিনয় শেখার জায়গা। আমরা বলি থিয়েটার হচ্ছে অভিনয়ের আতুর ঘর। আমাদের দেশে আসলে শিল্পের সব সীমাবদ্ধতার মতো থিয়েটার শিল্পেও কিছু সীমাবদ্ধতা আছে। একজন শিল্পী হিসেবে আপনার কি মনে হয় সীমাবদ্ধতাগুলো আসলে কোথায়, কি করা উচিত, যদি একটু সংক্ষেপে বলতেন, এবং তারপরে দর্শকদের প্রতি আপনার মেসেজ। হ্যাঁ, সব কাজেই সীমাবদ্ধতা থাকে। মানে থিয়েটারের এখন আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সংকটে, যে বলছিলেন না যে দর্শকরা, ভাইয়াও বলছিলেন যে দর্শকরা আমাদেরকে ভালোবাসেন বলেই আমরা কাজ করি। সো ওই দর্শকের ভালোবাসাটা যত বেশি একজন অভিনেতা অভিনেত্রী পায়, তার কাজ করার আগ্রহ আরো তত বেশি বাড়ে। তো এখন থিয়েটারে ফুটফলটা একটু কম। আমার মনে হয় থিয়েটারে যত বেশি দর্শক আমরা এক্সপেক্ট করি, আমরা অপেক্ষা করি একটা নতুন কাজ করব, এবং এত এক্সাইটমেন্ট থাকে প্রথম কয়েকটা শোতে, মানে সবাই আসে দেখে, তারপরে আস্তে আস্তে করে মানে দর্শকের আশাটা কমতে থাকে।
তো তখন একটু মন খারাপ হয় যে মানে আমি তো সারা বছর মুখিয়ে আছি একটা ভালো কাজের জন্য, ওটার একটা প্রিপারেশন থাকে লম্বা সময়। তো আমরা মানে দর্শকদেরকে বলবো, আশা করি যে দর্শকরা যেন থিয়েটারটা দেখেন, যাতে করে আমরা আরো কাজের সুযোগ পাই। তো সেই জায়গাটাতে আমরা একটু এখনো স্ট্রাগল করছি আমার মনে হ্যাঁ, আমি হয়। এখানে আসতে চাচ্ছিলাম যে টিকিট কেটে নাটক দেখার যে প্রবণতাটা, ঠিক। সেটা বাংলাদেশে এখন আপনি ভালো বলতে পারবেন যে কেমন যাচ্ছে সেই ব্যাপারটা, মানুষের মধ্যে পরিবর্তন এসেছে কিনা? মানে নাটক যারা ভালোবাসে দেখে তারা তো সবসময় সবসময় নাটক দেখে। দেখে। সব সময় দেখে। তো আমরা আসলে চাই যে যেই মানুষটা কখনো শিল্পকলায় যে নাটক দেখেনি, মানে এখন তো আপনারা ইয়াং জেনারেশন, তোমরা ইয়াং জেনারেশন, তো তোমাদের উপস্থিতিটা অনেক বেশি কাম্য। হ্যাঁ, কারণ এখন তো অনেক কিছুই বদলে যাচ্ছে, নতুনদের অনেক ভাবনা। সো এই কাজগুলোর মাধ্যমে আমরা যেই জিনিসটা বলতে চাই, যে মেসেজটা পৌঁছাতে চাই বা যে গল্পটা তুলে ধরতে চাই, সেটা একটা ভালো দর্শক দেখুক, এটাই তো চাহিদা আসলে। ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে নতুন দর্শকদের আশাটা নিয়ে যে চ্যালেঞ্জটা বলছিলাম, অনেকেই মানে পরিচিতরা মাঝে মধ্যে অবাক লাগে যে তোমার নাটক দেখতে যাব, পরিচিত যেহেতু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলে তাহলে আমাকে টিকিট দিবা না? এক্স্যাক্টলি, আমি আসতে চাচ্ছিলাম, আমি এটা জিজ্ঞেস করতাম। একই কথা আমাকে শুনতে হয় একটা সিনেমা যখন মুক্তি পায়, ফ্রিতে একটু টিকিট হ্যাঁ, যে আমরা কি টিকিট পাবো না, মানে সবাই জিজ্ঞেস করে। তখন বলছি, তোমরা আজকের যদি পর না থেকে আর জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে না। আজকে একদম চান্স পেয়ে বলে দিলাম। না মানে সেটাই যে এই কাজটা তো আসলে বাঁচিয়ে রাখতে হবে। Yes, yes. আমরা যদি নাই দেখি, নাই সেই জায়গাটাতে, মানে সেটা মনিটারি ইনভেস্টমেন্ট হোক, আমার ভালো লাগার ইনভেস্টমেন্ট হোক, কিছু তো একটা দিতে হবে, সেটার বিনিময়েই আমরা কাজ করে যাব। সো সেই জায়গায় আমি দর্শকদের বলবো যে আরো আরো নাটক দেখুন, ভালো মন্দ, মানে এমন না যে সব নাটক সবার কাছেই ভালো লাগে, হ্যাঁ, অবশ্যই। কিন্তু দেখতে হবে তো, না দেখলে আমি বুঝবো না কোনটা ভালো কোনটা খারাপ। তো সেটা দেখে বলাটাই বেটার। তো সেটাই চাওয়া, যেন মানুষ আরো বেশি বেশি নাটক দেখে। এবং আপনাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে আপনারা সবসময় এমন মিষ্টি থাকবেন, এভারগ্রিন। এভারগ্রিন। সো জয়া, আমাদের তো আজকের রূপকথার রাতটাও খুব ভালো গেল। তো তুমি কি এখান থেকে বের হওয়ার পরে ওই যে আপুকে ছবি টবি পাঠিয়ে আমি ভাবছিলাম অ্যাপ্লাই করবে টিভি মাথায় এটাই ওর চলছিল। হাইটটা কিন্তু বেশ মডেল মডেল থ্যাংক ইউ। দ্য নেক্সট টিভি এবং tall. আমি সবসময় যখনই শুনি যে জয়ার সাথে শো করতে হবে, আমি নিজেকে প্রথমে জিজ্ঞেস করি দাঁড়িয়ে না বসে। আচ্ছা, ভার্টিক্যালি চ্যালেঞ্জড হয়ে যাবে। বসার তো একটা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, বসার একটা অ্যাডভান্টেজ আছে। এবং আজকে দর্শকদের বলেই দিলাম আমি কি নিয়ে ভয় পাই। তবে আমি কিন্তু মামুনের সাথে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি জানি আমার কো-হোস্ট হাল ধরতে জানে। আর বলতে হবে না, আজকে আমাদের গল্প অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে আমাদের এই রূপকথার রাতের সেটে পেয়ে অনেক বেশি আনন্দিত, এবং আমাদের দর্শকরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমরা অনেক বেশি খুশি। কারণ দর্শকরা ভালোবাসেন বলেই আমরা এখানে বারবার বলতে হবে একটা কথাই। ব্যক্তিগত জীবনে আপনি কি খুব কঠিন বাবা? যাওয়ার আগে আগে এই কোয়েশ্চেনটা শুনবো। তার আগে আমি রাগী বলতে চাচ্ছি, রাগী বাবা ভাইয়া নাকি? কিন্তু ওই যে প্রিয় সন্তানের নিজের মেয়ের নামটা কিন্তু বলেন, বাসায় গেলে কিন্তু ধরবে আজকে। এটা একটু শুনি। আমার একটাই মেয়ে, অনন্যা আজম রহমান, ও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, জাস্ট ফার্স্ট সেমিস্টারটা শেষ করলো। আমি কঠিন বাবা আমার কাছে মনে হয় না, কারণ আমি আমার মেয়ের কাছে তার বন্ধু, আমি সেভাবেই তার সাথে কথা বলি। মানে সারাদিন পরে বাসায় ফেরার পরে সে সারাদিনের গল্পটা করে, ইভেন তার ফ্রেন্ডদের সাথে যদি টুকটাক ঝগড়া হয়, মনোমালিন্য হয়, যা কিছুই হয়, সবগুলো গল্প আমাকে শুনতে হবে। শোনার পরে তারপরে ঘুমাতে যাব। এবং ছুটির দিনগুলোতে আসলে ছুটির দিনগুলো আমরা প্ল্যান করতে পারি না, অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না, তারপরে যতটুকু সময় পাই আমি চেষ্টা করি আমার সন্তানকে একটা কোয়ালিটি টাইম দেওয়ার। এটা সব বাবা মায়েরই এবং উচিত। এইটা আমি এই জন্য দেই যে ও যখন নাকি ওর সংসার হবে, ও যেন তার বাচ্চাদেরকে আবার এইভাবে নার্সিং করে, ওটা আমার মানে প্ল্যানটা থাকে। আমি ওর কাছে মানে আমি কখনো ওকে বকা দেই নাই। হ্যাঁ, তো আমি পারি না, মানে ইভেন কোনো কারণে একদিন দুদিন কথা বলা বন্ধ হলে পরে গিয়ে আমি কথা বলি, এরকম। এক্ষেত্রে মামুন আমরাও খুব লাকি, আজকে তুমি আমি শো করতে এসেছি এবং তোমার বাবা আমার মা আমাদের সাথে আছেন। উই আর ভেরি লাকি। হ্যাঁ, ডেফিনেটলি সো সব বাবা মা, সব দর্শক, সবার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজকে মনে হয় আমাদের বিদায় নিতে হবে দর্শকদের কাছ থেকে। জয়া, তুমি একটু বিদায় নিয়ে নাও। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু দেখা হবে অন্য আরেকটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন।
আর সবচাইতে বড় কথা যেটা, আপনারা রূপকথার রাতকে এত ভালোবাসেন, প্রতি শুক্রবার রাতে আমাদেরকে দেখবার জন্য ওয়েট করেন, আমরাও ওয়েট করি আপনাদের সামনে আসবার জন্য। আমাদেরকে সবসময় এভাবে ভালোবাসবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, দেশকে ভালো রাখবেন। আপনি ভালো থাকলে আপনার চারপাশের মানুষ ভালো থাকবে। সকলে ভালো থাকুন, দুর্দান্ত একটা উইক কাটান সামনে, কর্মব্যস্ত, এবং সামনের উইকেন্ডের ফ্রাইডে নাইট স্পেশাল শো রূপকথার রাতে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো মানুষদেরকে সাথে নিয়ে। আজকের মতো সাইন আউট করছি রূপকথার রাত থেকে।